আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে, আপনাদের রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। আমরা পড়ছিলাম HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপার এর চ্যাপ্টার 2 এবং যৌগের নামকরণটা, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি অ্যালকেনের নামকরণের পর। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যালকিন কিভাবে নামকরণ করতে হয়। অ্যালকিন জাতীয় যত যৌগ আছে সকল যৌগগুলোর নামকরণের নিয়মগুলোর কোনো চেঞ্জ নাই, সেম নিয়ম থাকবে, একটু একটু কিছু পরিবর্তন থাকবে, সেটা অবশ্যই আমরা বলে দিব। এখানে অ্যালকিনের নামকরণের জন্য যদি আমি এর নামকরণের জন্য যৌগটা যদি একটু লিখি, যে যৌগটা হচ্ছে এরকম CH3 CH দ্বিবন্ধন CH, আমরা দেখতে পাচ্ছি CH3 CH, আমরা দেখতে পারবো Cl এবং CH2 এবং CH3। এই যৌগটা দেখেই আমি কি বুঝতেছি, প্রথমেই আমার আমি যৌগটা দেখার সাথে সাথেই আমার কাছে কি মনে হচ্ছে, যৌগটা দেখার সাথে সাথেই আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দ্বিবন্ধন আছে। যেহেতু দ্বিবন্ধন কার্যকারীমূলক বিশিষ্ট একটি যৌগ, তার মানে এটি একটি অ্যালকিনের যৌগ। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। এখন নামকরণের শুরুতে প্রথম কাজ হচ্ছে আমার প্রধান শিকল নির্বাচন করা। প্রধান শিকল নির্বাচন করার সময় আমরা জানি প্রধান শিকলটি অধিক কার্বন বিশিষ্ট হবে, অবশ্যই কার্যকারী মূলক যুক্ত হতে হবে। অধিক কার্বন আছে বাট ওটার মধ্যে কোনো কার্যকারী মূলক নাই, যেটার নামকরণ আমি করব ওই নামকরণের যে কার্যকারী মূলকটা নাই, তাহলে সেটা কিন্তু আমার প্রধান শিকল হবে না। তাহলে এখানে আমরা দেখি এরকম কিছু আছে কি না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 2 3 4 5 6 7 এটা কার্বন কার্বন আছে, এটা একটা কার্বন, এটা একটা প্রধান শিকল হতে পারে। স্বাভাবিকভাবে এটা একটা প্রধান শিকল হতে পারে। আমি জানি না যে আসলে এটা প্রধান শিকল কিনা, আপনারা চাইলেই তো অবশ্যই আপনারা বলতে পারবেন যে আসলে এটা প্রধান শিকল কিনা। আমি জানি না আপাতত এটা প্রধান শিকল কিনা। এর পরবর্তীতে কি 1 2 3 4 5 এই দিক থেকে আমার একটা শিকল হতে পারে, প্রধান শিকল হতে পারে, যেহেতু এটাও আমার একটা কার্বন কার্বন বিশিষ্ট যৌগ। এখন কার্বন 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 ক্লোরিন, এই ক্লোরিনের সাথে কি আমার কোনো প্রধান শিকল হতে পারে? না, কখনোই প্রধান শিকল হতে পারে না ক্লোরিনের সাথে। অবশ্যই মনে রাখবো কার্বন কার্বন কার্বনের জন্য, কার্বন কার্বনের ক্ষেত্রে। এখানে যেহেতু আমি এই যৌগের জন্য আমি দেখতে পাচ্ছি 2টা প্রধান শিকল হতে পারে, এবং এই 2টা প্রধান শিকলের মধ্যে যেটিতে অধিক কার্বন থাকবে এবং কার্যকারী মূলক থাকবে সেটাকেই আমি প্রধান শিকল হিসেবে চিহ্নিত করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার 1 2 3 4 5 6 7 এটাতে 7টা কার্বন আছে, তার মানে এইটাই হচ্ছে আমার সবচেয়ে অধিক কার্বন বিশিষ্ট যৌগ, এবং যে যৌগের মধ্যে অবশ্যই দ্বিবন্ধন যুক্ত কার্যকারী মূলকও আছে। অধিক কার্বন বিশিষ্টও বটে, আবার কার্যকারী মূলক যুক্তও বটে, তার মানে অবশ্যই এটি আমার একটি প্রধান শিকল। প্রধান শিকল যখন নির্বাচন করা শেষ হয়ে যায় তখন তার পরবর্তী কাজ কি হয়? পরবর্তী কাজ আমরা কি করি? পরবর্তী কাজ করি হচ্ছে যে আমরা নাম্বারিং করি, নাম্বারিং করে দেখি। তো নাম্বারিং করার ক্ষেত্রে আমরা জানি বাম থেকে ডানে এবং ডান থেকে বামে আমরা নাম্বারিং করে থাকি। 1 2 3 4 5 6 7 এটা বাম থেকে ডানে গেছে, ডান থেকে বামে এটা 1 2 3 4 5 6 7। এখন যখন নাম্বারিং করা হয়ে যাবে, আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি বলছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে যে তার শাখা শিকলগুলোকে যোগ করে, শাখা শিকলগুলোর যোগফল যত কম মনে হবে সেই দিক থেকে আমি 1 নম্বর কার্বন চিন্তা করব। সেটা বাম থেকে ডানে হতে পারে, ডান থেকে বামেও হতে পারে। কিন্তু অ্যালকিনের জন্য আমি কি চিন্তা করব? অ্যালকিনের জন্য আমি চিন্তা করব তার কার্যকারীমূলক শাখা শিকল চিন্তা করব না, ওটা অ্যালকেনের জন্য ছিল। এবং যেদিক থেকেই আমার কার্যকারীমূলক কম বা কাছে মনে হবে সেই দিক থেকেই আমার 1 নম্বর কার্বন আমি চিন্তা করব। আমার দুইটা দিককে আমি চিন্তা করছি, বাম থেকে ডান এবং ডান থেকে বাম। এবং বাম থেকে ডানে আমি দেখতে পাচ্ছি আমার এই 2 নম্বর কার্বনে কার্যকারীমূলক আছে, এই যে এটা দ্বিবন্ধনযুক্ত কার্যকারীমূলক বাম থেকে ডানে গেলে 2 নম্বর কার্বনে আছে। এরপরে আমি যদি আর কোনো কার্যকারীমূলক তো এই যৌগের মধ্যে নাই, যেহেতু আর কোনো কার্যকারীমূলক নাই আর কাউন্ট করার প্রয়োজনও নাই, একটা আছে, এই জন্য আমরা চিন্তা করে ফেলছি বাম থেকে ডানে গেলে 2 নম্বর কার্বনে কার্যকারীমূলক আছে। এবার ডান থেকে বামে আসলে 1 2 3 4 5 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি ডান থেকে বামে আসলে 5 নম্বর কার্বনে কার্যকারীমূলক আছে। অবশ্যই আমি কি বলছি, কার্যকারীমূলকটা যে দিক থেকে আমার কম মনে হবে ঠিক সেই দিক থেকে আমি কি চিন্তা করব? 1 নম্বর কার্বন চিন্তা করব। তার মানে আমার 1 নম্বর কার্বন হচ্ছে বাম থেকে ডানে, কারণ বাম থেকে ডানে গেলে আমার 2 নম্বর কার্বনে কার্যকারীমূলক আছে। কোন দিক থেকে আমার 1 নম্বর কার্বন চিন্তা করব এটা আমার কাউন্ট করা শেষ হয়ে গেছে। যখন আমার কাউন্ট করা শেষ তখন আমি কি চিন্তা করব? তখন আমি চিন্তা করব
নামকরণের আসল ব্যাপারগুলো, এবং আসল ব্যাপারগুলোর জন্য আমরা বারবার বলছি নামকরণের শাখা শিকলগুলা আমার শুরুতে আসবে, এবং যে শাখা শিকল আলফাবেটিক অর্ডার অনুসারে আগে আছে সে আগে বসবে, তার যে পরে আছে সে পরে বসবে। আমি এই যৌগের মধ্যে কয়টা শাখা শিকল আসলে দেখতে পাচ্ছি? আমার এইটা যদি প্রধান শিকল হয়, কারণ এখানে সবচেয়ে বেশি কার্বন, এটা প্রধান শিকল, আর প্রধান শিকল বাদে বাকি কি আছে? আর বাকি আছে ক্লোরিন আর মিথাইল, তার মানে এই দুইটাই হচ্ছে শাখা শিকল। আর এই দুইটা শাখা শিকলের মধ্যে আলফাবেটিক অর্ডার অনুসারে কে আগে আছে আমরা যদি একটু দেখি। ক্লোরোর সি এবং মিথাইলের এম, ক্লোরোর সি এবং মিথাইলের এম এর মধ্যে আলফাবেটিক অর্ডার অনুসারে কে আগে আছে? অবশ্যই এম তো আগে থাকতে পারে না, কারণ আমরা জানি এ বি সি, এম অনেক পরে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সি, সিটা যেহেতু আমার আগে আছে তাহলে অবশ্যই আমার এই ক্লোরোর কথা আগে লিখতে হবে। কিন্তু অবশ্যই আমরা বলছিলাম যে ক্লোরো কত নম্বর কার্বনে আছে সেটা উল্লেখ করতে হবে। আমি বাম থেকে ডানে কাউন্ট করেছি যেহেতু, তার মানে বাম থেকে ডানের জন্য আমার 5 নম্বর কার্বনে যেহেতু আছে, তাহলে আমরা লিখব 5, অবশ্যই হাইপেন, অবশ্যই হাইপেন, 5 ক্লোরো হাইপেন দেওয়া, আর তো কিছু নাই, 5 ক্লোরো শেষ। এখন আমরা বলছিলাম ক্লোরো যদি আর একটা থাকতো তাহলে 5,5 ডাইক্লোরো, 3টা থাকলে 5,5,5 ট্রাইক্লোরো, এইভাবে করে আগাবো আমরা, যেহেতু নাই ভিন্ন কথা। এখন আমার কথা হচ্ছে যে পরবর্তীতে স্টেপে কি, ক্লোরোর পর আমার আর একটা শাখা শিকল আছে, সেটা হচ্ছে মিথাইল। তার মানে আমার এখানে আর যেহেতু শাখা শিকল নাই, তাহলে আলফাবেটিক অর্ডার অনুসারে এরপরে মিথাইলই বসে যাবে। এবং মিথাইল কত নম্বর কার্বনে আছে? বাম থেকে ডানে কাউন্ট করলে 4 নম্বর কার্বনে আছে, তার মানে 4 মিথাইল। অবশ্যই হাইপেন দিব, চিপাই চিপাই লিখবো, কারণ আমরা একপদী নাম লিখতেছি এই জন্য। এটা শেষ হয়ে যাওয়ার পর আর শাখা শিকল নাই, তার মানে আমি সরাসরি চলে যাব আমার এই জৈব যৌগটা কয় কার্বন বিশিষ্ট জৈব যৌগ ছিল, এবং আমি কাউন্ট করেছিলাম এই জৈব যৌগটা আমার 7 কার্বন বিশিষ্ট একটি যৌগ ছিল। 7 কার্বন বিশিষ্ট যৌগ মানে এটি হেপ্ট হবে। এবং হেপ্ট হওয়ার পর আমি দেখতে পাচ্ছি দ্বিবন্ধন দেখে আমি কি মনে করতেছি, দ্বিবন্ধন দেখে আমার মনে হচ্ছে এটা একটা অ্যালকিনের যৌগ। তার মানে এই অ্যালকিনের জন্য উচ্চারণটা কি হবে? হেপ্টের সাথে ইন যোগ করতে হবে, তাহলে হেপ্ট প্লাস ইন নাম হবে হচ্ছে হেপটিন, নাম হবে কি হেপটিন। তার মানে আমরা এখানে লিখবো হেপটিন, লিখবো হেপটিন, মিথাইল হেপটিন একসাথে লিখবো, মিথাইল হেপটিন। এখন কথা হচ্ছে এই হেপটিন লেখার পর এইখানে আমাকে এই যে একটু চেঞ্জ করতে হবে, যেটা আমরা অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু করি নাই। একটু চেঞ্জটা কি, সেটা হচ্ছে যে এই দ্বিবন্ধনযুক্ত কার্যকারীমূলকটি কয় নাম্বার কার্বনে আছে সেটা আমাকে নামের লাস্টে উল্লেখ করতে হবে। এই দ্বিবন্ধনযুক্ত কার্যকারীমূলক আছে 2 নাম্বার কার্বনে, যেহেতু 2 নাম্বার কার্বনে আছে আমি লিখবো হেপটিন হাইপেন 2। 5 ক্লোরো 4 মিথাইল হেপটিন 2, এইটা যেমন একটা নাম, এখানে কিন্তু আর একটা নামও আমার অপশনে থাকতে পারে, এমসিকিউর অপশনে থাকতে পারে, বা আমরা যখন বইতে করব তখন আমরা আর একটা পদ্ধতিও দেখব। তাহলে সেইটা কেমন আসলে, সেটা হচ্ছে যে সেম থাকবে, প্রথম ততটুক সেম থাকবে। মানে আমি লিখব 5 ক্লোরো 4 মিথাইল হেপ্ট, এই যে এখানে আমরা লিখছিলাম কি হেপটিন, বাট এখানে আমরা লিখব হেপ্ট, তারপরে 2, এই যে আমাদের কার্যকারীমূলকটা যে নাম্বার কার্বনে থাকবে সেটা লিখব 2। যদি কার্যকারীমূলক একাধিক থাকতো, এই দ্বিবন্ধনযুক্ত কার্যকারীমূলকটি মাঝে আর একটা জায়গায় থাকতো, তাহলে আমরা ওইটার সহ এটা লিখতাম, তখন আমরা লিখলাম ডাই ট্রাই মোনো, এভাবে করে লিখতাম। এখন কথা হচ্ছে যে হেপ্ট 2 যেহেতু একটা কার্যকারীমূলক আছে, এই জন্য মিথাইল হেপ্ট 2 ইন বা মোনো ইন। আমার নামকরণের জন্য আমার এটাও প্রযোজ্য হতে পারে, আমি এইভাবেও দেখতে পারি, আমার এইভাবেও দেখতে পারি, আমি যে কোনো একটা লিখতে পারি, আমার জন্য কোনো অসুবিধা নেই। আমি পরীক্ষার খাতায় লেখার সময় যে কোনো এক পদ্ধতি বা একইভাবে লিখলে আমাদের জন্য হয়ে যাবে। কিন্তু যখন আমাদের এমসিকিউতে থাকবে তখন যাতে আমি কনফিউজড না হই যে আমার এইটা তো আমি শিখছি বাট আমি তো এইটা তো জানি না, এটা তো আমি জানি না, তো এইটা যেহেতু জানি না সেই ক্ষেত্রে যাতে আমাদের ভুল না হয়, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো শুধু চেঞ্জ, এই দ্বিতীয় নামটার জন্য শুধু চেঞ্জ, যে লাস্টের দিকের অংশটাই শুধু চেঞ্জ। যদি একাধিক কার্যকারীমূলক থাকতো তখন আমি লিখতাম 2, যদি 3 নম্বরে থাকতো, 3 নম্বর কার্বন একটা কার্যকারীমূলক থাকতো, তখন আমি হেপ্টে লিখতাম 2,3 ডাই ইন। যদি আর একটাতে থাকতো 4 নম্বরে থাকতো 2, 3,4 ট্রাই ইন। যদি 4টা থাকতো টেট্রাইন, পেন্টাইন, এরকম করে সামনের দিকে এগোতো। অ্যালকিনের জন্য এইটাই ছিল আমাদের কার্যকারীমূলকের নামকরণ। আমরা আর একটা উদাহরণ যদি একটু ছোট্ট করে দেখাই তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। দ্বিতীয় নামকরণটা কি হতে পারে? দ্বিতীয় নামকরণটা হতে পারে হচ্ছে, যেমন আমি যদি দেখি 6
CH2 CH3 CH3 CH দ্বিবন্ধন CH CH2 CH দ্বিবন্ধন CH CH NO2 CH3। এই যে যৌগটা আমি দেখতে পাচ্ছি, এই যৌগটাই প্রথম কাজ হচ্ছে, এই যৌগটা কি যৌগ আমি দেখেই বুঝতে পারছি, যেহেতু দ্বিবন্ধনযুক্ত দ্বিবন্ধন আছে, তার মানে এটা একটা অ্যালকিন। যখন এটি একটি অ্যালকিন, তার মানে আমার নামকরণ করতে হবে অ্যালকিনের নিয়ম অনুসারে, এবং অ্যালকিনের নিয়ম অনুসারে আমার নামকরণের শুরুতে আমি কি করব, আমার প্রধান শিকল নির্বাচন করতে হবে। আমি এটাকে দেখতেই পাচ্ছি, আমি বুঝতেই পারতেছি যে আমার অবশ্যই 1 2 3 এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় শিকল। আমরা কাউন্ট করতে পারি, আমার কাউন্ট করে দেখাচ্ছি না। এইটা যেহেতু আমাদের সবচেয়ে বড় অধিক কার্বন বিশিষ্ট শিকল এবং এর মধ্যে আমার কার্যকারী মূলকও আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের প্রধান শিকল। মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি প্রধান শিকল নির্বাচন করে আমার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রধান শিকলের নাম্বারিং করা, মানে এই প্রধান শিকলের কার্বনগুলোর নাম্বারিং করা। তার মানে আমি এই দিক থেকে যদি প্রথমে বাম থেকে ডানে কাউন্ট করি, ডান থেকে বামে যদি কাউন্ট করি, ডান থেকে বামের দিকে যদি আসি, তাহলে 1 2, এটার জন্য 9, এটার জন্য 10। এখন বাম থেকে ডানে এবং ডান থেকে বামে কাউন্ট করা হয়ে যাওয়ার পর আমি কি চিন্তা করব? এখন হচ্ছে আমাদের কোন দিক থেকে আমি 1 নম্বর কার্বন চিন্তা করব। এটা আমি বারবার বলে আসছি যে আমার অ্যালকিনের জন্য আমাকে চিন্তা করতে হবে যে কার্যকারী মূলকগুলা যে দিক থেকে কাছে মনে হবে ঠিক সেই দিক থেকে 1 নম্বর কার্বন, এবং একাধিক কার্যকারী মূলক হলে সেগুলো আমাকে যোগ করতে হবে। যেভাবে আমরা অ্যালকেনের শিকলগুলোকে যোগ করে যেদিক থেকে আমাদের কম মনে হয়েছিল সেদিক থেকে আমরা 1 নম্বর কার্বন চিন্তা করছি, এইটাও সেম। আমি এই যৌগের মধ্যে আমি দেখতে পাচ্ছি একাধিক কার্যকারী মূলক আছে, একই কার্যকারী মূলক 2 বার আছে, এবং সেটা হচ্ছে এইটাতে একটা আছে, এটা একটা আছে, 2টা আছে। তার মানে এগুলাকে আমি যোগ করে দেখব, যেদিক থেকে আমার কম মনে হবে ঠিক সেই দিক থেকে আমার 1 নম্বর কার্বন। আমি যোগ করি, তাহলে বাম থেকে ডানে যদি হিসাব করি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে আমার 4 নম্বর কার্বনে কার্যকারী মূলক আছে, 4 নম্বরে আছে, বাম থেকে ডানের জন্য 4 নম্বরে আছে। 5 6 7, 7 নম্বরে আছে আরেকটা, এই যে 7 নম্বরে যে দ্বিবন্ধনযুক্ত কার্যকারী মূলক 7 নম্বর আছে, তাহলে 4 আর 7 যোগ করলে হয় হচ্ছে 11। আর যেহেতু কার্যকারী মূলক নাই, এই জন্য 11। এরপরে আমি যদি ডান থেকে বামে দেখি, 1 2 3, 3 নম্বরে কার্যকারী মূলকে 1 2 3 আছে, 3-এ একটা আছে, 4 5 6, 6 একটা আছে, তাহলে 3 আর 6 হচ্ছে 9। তাহলে 4 আর 7 হচ্ছে বাম থেকে ডানে কাউন্ট করলে হয় হচ্ছে 11, আর ডান থেকে বামে কাউন্ট করলে হয় হচ্ছে 9। যেদিক থেকে যোগ করলে আমার কম মনে হয় সেই দিক থেকে আমার 1 নম্বর কার্বন, এবং তাহলে আমার 1 নম্বর কার্বন আমি ডান থেকে বামে চিন্তা করব, তাহলে এইটা হবে হচ্ছে আমার 1 নম্বর কার্বন। তার মানে এটা যদি 1 নম্বর কার্বন হয়, আমরা বলছিলাম যদি সমান হয়ে যায় তাহলে যে কোনো একদিক থেকে চিন্তা করব। আমার যখন 1 নম্বর কার্বন নির্ধারণ করা শেষ হয়ে গেছে, তখন আমি নামকরণের আসল পর্যায়ে চলে আসবে, এবং আসল পর্যায়ের শুরুতেই আমরা জানি যে এর শাখা শিকলগুলা, প্রধান শিকল বাদে বাকি যে শিকলগুলো থাকে সেটাকে আমরা শাখা শিকল বলি। এই শাখা শিকলগুলোর নাম আমার আগে লিখতে হবে, এবং শাখা শিকলগুলোর কোন শাখা শিকলটার নাম আমি আগে লিখব, যেটার নাম আলফাবেটিক অর্ডারে আগে আছে তার নাম আমি আগে লিখব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এইটা প্রধান শিকল যদি হয়, তাহলে আমার এই একটা শাখা শিকল আছে, এই একটা শাখা শিকল, 2টা শাখা শিকল আছে। একটাতে হচ্ছে নাইট্রোর জন্য আমি আলফাবেটিক অর্ডারে চিন্তা করব N, আর মিথাইলের জন্য আমি আলফাবেটিক অর্ডারে চিন্তা করব M। আমি যদি ABCD কাউন্ট করি, ABCDEFGHIJK LMN, তার মানে M আগে তারপরে N, তার মানে M যেহেতু আগে, মিথাইলটা আমি আগে লিখব। তাহলে আমি কাউন্ট করেছিলাম ডান থেকে বামের দিকে, তাহলে ডান থেকে বামের দিকে কাউন্ট করলে আমার মিথাইল কত নম্বর কার্বনে আছে? 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নম্বর কার্বনে আমার এই মিথাইলটা শাখা শিকল হিসেবে আছে। তাহলে আমি লিখবো হচ্ছে 8 হাইপেন দিব, মিথাইল লিখব। আর কোনো শাখা শিকল আছে? হ্যাঁ আছে, আর একটা আছে, সেটা হচ্ছে নাইট্রো আছে। তাহলে নাইট্রোর জন্য আমরা চিন্তা করব নাইট্রো কত নম্বর কার্বনে আছে, ডান থেকে বামে কাউন্ট করলে নাইট্রো আছে 2 নম্বরে। তার মানে আমি লিখব, আবার হাইপেন দিব, আবার 2 দিব, আবার হাইপেন দিব, এবং লিখব হচ্ছে নাইট্রো, লিখব। তার মানে 8 মিথাইল 2 নাইট্রো। এটা যখন শেষ হয়ে গেছে, এখন আমি কি চিন্তা করব? এখন আমি চিন্তা করব এই যৌগটা কয় কার্বন বিশিষ্ট একটি যৌগ। প্রধান শিকলে কয়টা কার্বন ছিল? আমরা দেখতে পাচ্ছি 10টা কার্বন ছিল, এবং এই 10টা কার্বন বিশিষ্ট যৌগ হওয়ার জন্য এটা হবে, আমি যদি একটু পাশে লিখে দিই, ডেক হবে
10 কার্বনের জন্য ডেক হবে। এবং যেহেতু এটা অ্যালকিনের একটা যৌগ, অ্যালকিন আমি দেখে বুঝতেছি এটা একটা অ্যালকিনের একটি যৌগ, তার মানে নামের উচ্চারণটা আমি লিখবো এবং এটা হয়ে যাবে ডেকিন, নামটা হয়ে যাবে ডেকিন। এবং আমি এই নাইট্রোর পরে লিখবো হচ্ছে ডেকিন। কি লিখবো? ডেকিন লিখবো। যখন আমার ডেকিন লেখা হয়ে গেছে, এটুক তো নাম আমার শেষ না, ডেকিন লেখার পরেই তো শেষ না, কারণ আমি অ্যালকিনের নামকরণ করতেছি। তাহলে আমাকে অবশ্যই এর কার্যকারীমূলক কত নম্বর কার্বনে আছে এটাও আমাকে উল্লেখ করতে হবে। তার মানে আমি উল্লেখ করব, যেহেতু ডান থেকে বামে কাউন্ট করেছিলাম, আমি দেখতে পাচ্ছি আমি ডান থেকে বামে কাউন্ট করলে আমার 3 নম্বর কার্বনে একটা ছিল আর 6 নম্বর কার্বনে একটা ছিল। তাহলে আমি ডেকিন হাইপেন দিয়ে 3,6 এটা লিখব, ডেকিন 3,6 বা 8 মিথাইল 2 নাইট্রো ডেক বা 8 মিথাইল 2 নাইট্রো ডেক হাইপেন দিয়ে 3,6, যেহেতু দুইটা এই জন্য ডাই, এবং এর উচ্চারণটা যেহেতু অ্যালকিন, ইন উচ্চারণটা ডাই ইন, ডাইন লিখব। তারপরে দুইটা নামকরণ আমরা শুরুতে এই নামকরণটাও করতে পারি, আবার 8 মিথাইল 2 নাইট্রো ডেক 3,6 ডাইন এভাবেও লিখতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের নামকরণের ধারাবাহিকতা অ্যালকিনের জন্য। আরও অনেক উদাহরণ আছে, আমরা বইতে খুঁজলেই পাবো, এবং নামকরণের নিয়মাবলী অনুসারে নামকরণ করলেই আমি পেরে যাব। একটু মনোযোগ দিয়ে করব। কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই আমি সর্বোচ্চ সময় দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা রাখবো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।